সেটা যেরকম অস্বীকার করার উপায় নেই, একই সাথে আমাদের যে পতিত শক্তির পেছনের শক্তির কথাও ভুললে চলবে না। বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অন্তরা বিশ্বাস। আজ আমরা এমন একজনের সঙ্গে কথা বলবো যিনি গত 1.5 যুগ ধরে কথা বলেছেন দুর্নীতির বিরুদ্ধে। তিনি কথা বলেছেন পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে, টাকা পাচার নিয়ে, কালো টাকা সাদা করার বিরুদ্ধে। আর এসব কথা বলতে গিয়ে তিনি ক্ষমতাবানদের বিরাগ ভাজন হয়েছেন চক্ষুশূল। তিনি বহুবার ক্ষমতাবানদের দ্বারা হেনস্থার শিকারও হয়েছেন, কিন্তু কখনো দমে যাননি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যান পোল্যান্ডে, সেখানে 2টি আলাদা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যান জাপানে, সেখান থেকে তিনি পোস্টডক গবেষণা করেন এবং এরপরে তিনি বেশ কয়েকটা আন্তর্জাতিক সংস্থায় কাজ করেন। আর বর্তমানে তিনি আছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক হিসেবে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে তিনি কে। তিনি ডক্টর ইফতেখারুজ্জামান। তার আরও 2টি পরিচয় রয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে তিনি দুর্নীতি দমন কমিশন, দুদক সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করেছেন। সেই সঙ্গে তিনি ঐকমত্য কমিশনের সদস্যও বটে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। শুরুতেই আসলে আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই, কাল সকালে হঠাৎ করে যদি আপনি ঘুম ভেঙে দেখেন আপনি সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে গেছেন বাংলাদেশের, সবার আগে বাংলাদেশের কল্যাণে কি কাজটি করবেন? এরকম ঘুম থেকে উঠে এরকম দেখার কোনো দুঃস্বপ্ন আমার নাই, সম্ভাবনা নেই। তবে যে দুর্নীতি নিয়ন্ত্রণে যেগুলো করণীয় সেই বিষয়গুলো আমরা সবসময় বলে আসছি, সেগুলো আমি করার চেষ্টা করা উচিত বলে আমি মনে করি। এবং যারা ক্ষমতায় আছেন এবং যারা ক্ষমতা কাঠামোর কাছাকাছি আছেন তাদেরই মৌলিক দায়িত্ব। আমি 4টা উপাদান লাগে দুর্নীতি প্রতিরোধের জন্য, নিয়ন্ত্রণের জন্য। রাজনৈতিক সদিচ্ছা, দ্বিতীয় যেটা হচ্ছে যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পরিচয় অবস্থা নির্বিশেষে সবাইকে জবাবদিহিতা আনতে হবে দৃষ্টান্তমূলক আইনগতভাবে। তৃতীয় হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব দুর্নীতি নিয়ন্ত্রণে। শুধু দুর্নীতি দমন কমিশন আমরা আলোচনা করি, শুধু তার অবশ্য মৌলিক দায়িত্ব, পাশাপাশি অনেক প্রতিষ্ঠান আছে যেগুলোকে কার্যকর জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে। চতুর্থ যে পয়েন্টটা সেটা অপরিহার্য এবং সেটা আমরা সবসময় বলে থাকি, খুব বেশি বিবেচনা হয় না, সেটা দেশের প্রতিটি মানুষকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সাধারণ মানুষই চাইবে আমরা দুর্নীতিকে, রাজনৈতিক সদিচ্ছা চাই, দুর্নীতি যারা করেন তাদের বিচার চাই, যে প্রতিষ্ঠানগুলোর উপর দায়িত্ব তাদের কার্যকরতা চাই, আমরা নিজেরা দুর্নীতির মুক্ত থাকবো। এই 4টি উপাদান মিলে কিন্তু আমার দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব। এই 4টি উপাদান নিশ্চয়ই আমাদের সবার চাওয়া। তো প্রশ্ন হচ্ছে, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল। জুলাই গণঅভ্যুত্থানের পরে জনগণের প্রত্যাশায় একটি সরকার গঠিত হলো, কিন্তু সেই সরকারের কথা আপনি নিজেই বলেছেন যে আমলাতন্ত্রের কাছে এই সরকার নতি স্বীকার করেছে, রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের কাছে নতি স্বীকার করেছে। অন্তর্বর্তী সরকার আসলে তার মানে কতখানি এগোতে পারলো? আমরা যে পর্যবেক্ষণটা দিয়েছি তার একটা অংশ বিশেষ আপনি বললেন, অনেক ইতিবাচক পদক্ষেপ তারা গ্রহণ করেছেন, কিন্তু যে জায়গাটায় আমাদের উদ্বেগের বিষয়, যে রাষ্ট্র সংস্কারের ঘোষণার মূল উদ্দেশ্যটা ছিল জনগণের কাছে জবাবদিহিমূলক একটা সরকার, সেই জায়গাটা সৃষ্টি করার জন্য কতগুলো কৌশলগত সুপারিশ উদ্দেশ্যমূলকভাবে বাতিল করা হয়েছে, বর্জন করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের কথা দৃষ্টান্ত যদি বলি, বা দুর্নীতি দমন কমিশনের দৃষ্টান্ত যদি বলি, বা পুলিশ কমিশনের দৃষ্টান্ত যদি বলি, প্রতিটা ক্ষেত্রেই যেটা দেখা গেছে যে আসলে এই প্রতিষ্ঠানগুলোকে মানে অ্যাডহক ভিত্তিতে সংস্কারগুলো হয়েছে, যে কারণে আমরা অনেকখানি হতাশ। কয়েকটা কমিশনের কথা বললেন, কোনোটি আসলে কার্যকর ভূমিকায় আসতে পারেনি, কিন্তু দুদক একটি কার্যকর ভূমিকা পালন করবে, এটা আমাদের খুব প্রত্যাশা ছিল, কারণ আপনি দুদক সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করেছেন। আসলে কি কারণে দুদক কাজ করতে পারছে না বলে আপনি মনে করেন? এটা তো টিআইবির বা আমার কোনো ব্যক্তিগত প্রোডাক্ট নয়, এটা একটা সংস্কার কমিশন সরকার কর্তৃক গঠিত, যারা দীর্ঘদিন কাজ করে তার উপর ভিত্তি করে সুপারিশমালাগুলো প্রণয়ন করছে। আমাদের প্রতিবেদনটা সবচেয়ে কম সুপারিশ, কম সংখ্যক, খুবই স্পেসিফিক। তার 47টা সুপারিশের মধ্যে একটা সরকারের পক্ষ থেকেই আমরা প্রতিবেদন জমা দেওয়ার পর অন্য সকল কমিশনের কাছ থেকেও যেরকম আমাদের কাছ থেকে চেয়ে নেওয়া হলো যে আশু করণীয়, বা অর্থাৎ এই সরকারের মেয়াদে যেগুলো বাস্তবায়নযোগ্য, খুব সহজেই বাস্তবায়নযোগ্য, এই জন্য আশু করণীয় কথাটা বলা হয়েছে। আমাদের জানা মতে এখনও পর্যন্ত সেটি কোনো, গত বছরের মার্চ মাসে এগুলো হস্তান্তর করা হয়েছে। বাস্তবে কোনো সেখানকার করণীয় সুপারিশগুলো
কোনো দু একটি হয়তো বিষয় বাস্তবায়িত হয়েছে, কিন্তু মূলত কিছু অগ্রগতি হয় নাই। এটা এক। দ্বিতীয় হচ্ছে যে দুদকের অভ্যন্তরে অত্যন্ত জোরালোভাবে দুর্নীতি বিরাজ করছে। এমন কর্মকর্তাও আছেন যাদের বিরুদ্ধে অভিযোগ, যাদের বিরুদ্ধে অনুসন্ধান তদন্ত করার কথা, তাদের কাছ থেকে নিয়মিত পেরোলে আছেন, এরকম কথা বলা হয়। আমাদের সুপারিশটা খুব সহজ সিম্পল ছিল এক্ষেত্রে। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আমি দুদকের কর্তৃপক্ষের এটা অজানা নয়, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে এবং আদালতে সোপর্দ করতে হবে। কিছুই হয়নি এখন পর্যন্ত। আমরা যেটা চেয়েছি যে দুদক একটা সিম্পল কাজ করবে, একটা স্বাধীন নিরপেক্ষ পর্যবেক্ষক কমিটি থাকবে। সেই পর্যবেক্ষণ কমিটি দুদকের 6 মাস পর দুদকের কার্যক্রম পর্যালোচনা করবে। আমি বলতে পারবো স্পেসিফিক্যালি 19 নভেম্বর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা এর সাথে জড়িত 1 ঘন্টার বৈঠকে আমরা রাজি করাতে পেরেছি, তারা রাজি হয়েছেন। আমরা তো হ্যাপিলি ফিরে আসলাম, কিন্তু দেখা গেল যে পরবর্তীতে সেটি বাতিল করা হলো। এইখানটাই হচ্ছে অন্তর্ঘাত। কারণ হচ্ছে যারা চাচ্ছেন না যে দুদক কার্যকর হোক, দুদকের জবাবদিহি থাকুক স্বাধীনতার পাশাপাশি, তারা এটাকে প্রতিহত করছেন। এবং আমাদের যেটা বলা হয়েছে, শুধুমাত্র যে আমলাতন্ত্রের একাংশ তাই নয়, উপদেষ্টা পরিষদের অন্তত 7 জন সদস্য তাদের পক্ষে অবস্থান নিয়েছেন। এই যে দুর্ভাগ্যের বিষয়, এটি কিন্তু আমাদেরকে অত্যন্ত আশাহত করেছে। আপনি ঐকমত্য কমিশনের একজন সদস্য, কিন্তু পুরো ঐকমত্য কমিশনে একজন নারী সদস্য নেই। মানে এই অন্তর্বর্তী সরকারকে আসলে নারী বিদ্বেষী বা ধর্মকে ব্যবহার করে আমরা এই অন্তর্বর্তী সরকারের আমলে অনেকগুলো কর্মকাণ্ড দেখেছি। এই যে নারীদের 5 ঘন্টা অফিসের কথা বলা হলো, পোশাকের স্বাধীনতা নিয়ে নানা ধরনের কথা বলা হলো, একটু যদি বুঝিয়ে বলতেন। না, অন্তর্বর্তীকালীন সরকার যে ঐকমত্য কমিশন গঠন করেছে, সেটা নারী সদস্য সেখানে ছিল না, এটা আমার জন্য বেদনা পীড়াদায়ক। কিন্তু আমাদের দেশে এই রাজনৈতিক পুঁজিটা কি, অর্থ, পেশি এবং ধর্ম, তিনটা হচ্ছে যে পারস্পরিকভাবে রীতিমতো কমপ্লিট করছে অ্যাজ পলিটিক্যাল ক্যাপিটাল। এবং বিভিন্নভাবে নারীর উপরে নারী অধিকার হরণ, নারী পুরুষের যে সমান অবস্থান এবং সম অধিকার, এই কনসেপ্টটার প্রতিরোধক যে শক্তি, সেটা কিন্তু আমাদের একত্রিতবাদ সরকারের পতনের আগে ছিল না, সেটা বললে সম্পূর্ণ ঐতিহাসিক মিস্টেক হবে। কিন্তু এই বিকাশটা চূড়ান্ত পর্যায়ে চলে আসছে গত 15 বছরে, এবং তার আরও অধিকতর একটা উৎকট বিকাশ এখন ঘটছে আমাদের মানে জুলাই পরবর্তী যে রাজনৈতিক প্রেক্ষিত, সেখানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ক্রমাগতভাবে ধর্মটাই প্রাধান্য পাচ্ছে, পাওয়ার ঝুঁকি সৃষ্টি হচ্ছে। এবং এখানে শুধু যারা যে দলগুলো রাজনৈতিক ঘোষিত ধর্মীয় রাজনৈতিক সংগঠন হিসাবে, শুধু এইটা কিন্তু তাদের মধ্যে সীমাবদ্ধ নয়। নতুন রাজনৈতিক শক্তি হিসেবে যারা বিকশিত হলো, তারা যেরকম একই রোল মডেলে ঢুকে গেল, একইভাবে আমাদের মূলধারার বৃহৎ রাজনৈতিক দল তারাও কিন্তু সেই দৃষ্টান্ত ইতিমধ্যে দেখাচ্ছে, যার ফলে এই শক্তিটাই কিন্তু ক্রমাগতভাবে আরও বেশি শক্তিধর হচ্ছে। এটি আমি মনে করি যে বাংলাদেশের যে জাতি হিসাবে আমাদের সত্তা, আত্মপরিচয়, স্বাধীনতার মূলমন্ত্র, 71-এর যে চেতনা, 24-এর যে চেতনা, তার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক ও ঝুঁকিপূর্ণ। আমরা এবারে একটু নির্বাচন নিয়ে কথা বলতে চাই। দেশের যে নির্বাচন পরিস্থিতি, সেটি আসলে কেমন রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি বা কেমন, কিন্তু তার আগে নিতে হবে একটা ছোট্ট বিরতি। দর্শক কোথাও যাবেন না, ফিরছে কিছুক্ষণের মাঝেই। দেখছেন বিশেষ সাক্ষাৎকার। আব্বু আমাকে নাও, আমাকে নাও। 7 বছরের আয়েশা এভাবেই আগুনের মধ্য থেকে চিৎকার করে উঠেছিল। লক্ষ্মীপুরের বিএনপি নেতা বেলাল হোসেন সেই আগুন থেকে মেয়েকে বের করতে পারেননি। সেদিন 3 কন্যা, স্ত্রী সহ বাড়ির মধ্যে তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। ছোট্ট কন্যাকে তিনি বাঁচাতে পারেননি, সেখানেই পুড়ে মারা গিয়েছিল আয়েশা। এরকম অনেক ঘটনাই ঘটছে গত ডিসেম্বর এবং জানুয়ারি মাসে। নির্বাচন সামনে, এখন এই নির্বাচনের আগে এই যে নানা ধরনের ঘটনা, হত্যাকাণ্ড হচ্ছে, সেটি থেকে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন বলে মনে হয়, সেই প্রশ্নটি এবার আমরা করতে চাই আমাদের অতিথি ডক্টর ইফতেখারুজ্জামানের কাছে। বিরতির পর আপনাকে আবারও স্বাগত। এই যে মব সংস্কৃতি, এই মব সংস্কৃতি থেকে বাঁচার আসলে উপায়টা কি? মব সংস্কৃতির বন্ধ করার কিভাবে যাবে, সেটা বুঝতে গেলে তো আমাদের এটার উৎপত্তি কিভাবে সেটি বুঝতে হবে। আমাদের যে কর্তৃত্ববাদের চোরতন্ত্রের যে 16 বছরের জঞ্জাল, সেটা অপসারণ করে চট করে স্বল্প মেয়াদে একটি স্থিতিশীল শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা খুবই দৃষ্টান্ত পৃথিবীর খুব কম দেশই আছে, নেই বললেই চলে। যারা কর্তৃত্ববাদের পতনের ফলে নিজেদেরকে বিজয়ী শক্তি হিসাবে ভাবছেন, তাদের অনেকের মধ্যেই এটা আমাদের পালা। এই সংস্কৃতিটা আমরা দেখতে পাচ্ছি একেবারে 5 আগস্ট 2024 বিকেলবেলা থেকে।
সারা দেশে যেরকম দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, পরবর্তীতে মামলা বাণিজ্য, গ্রেফতার বাণিজ্য, জামিন বাণিজ্য ইত্যাদি, ট্যাগ বাণিজ্য ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে মানে মোটামুটি একটা স্বাভাবিকতায় রূপান্তর করা হয়েছে। এই যে সংস্কৃতি, এটা কিন্তু মাঠে বিকশিত হওয়ার আগেই আমার রাষ্ট্র কাঠামোতে অভ্যন্তরে যে আমলাতন্ত্র সেখানে বিকশিত হয়েছে। প্রথম সচিবালয়ের অভ্যন্তরে বিভিন্ন ধরনের আপনার মব হয়েছে। বাস্তবে অর্থে মব বলতে আমরা আজকে যেটা বলি সেটার নিউক্লিয়াসটা সেখানে প্রস্তুত হয়েছে এবং সেটা পরবর্তীতে খুব স্বল্প সময়ের মধ্যে সারা দেশে জেলা পর্যায়ে এবং তারও নিচের পর্যায়ে কিন্তু বিকশিত হতে দেখা গেছে এবং সেটা পরবর্তীতে যার ফলে হয়েছে যে অনেক সময় যৌক্তিক চাহিদার আন্দোলন কিন্তু বলপূর্বক আন্দোলনে রূপান্তরিত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার যে মৌলিক দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, সেটি ছিল বাংলাদেশের কর্তৃত্ববাদী বিকাশের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহৃত একটি প্রতিষ্ঠান। তার যে নৈতিক দৃঢ়তা বা নৈতিক অবস্থানটা সম্পূর্ণভাবে হারিয়েছে, সেটা থেকে ঘুরে দাঁড়ানোর মতো কিন্তু সুযোগও তারা পায়নি, যার ফলে সরকারের মধ্যে এক ধরনের নৈতিক দৃঢ়তার আমি অনুপস্থিতি দেখি। এই শক্তিটাকে নিয়ন্ত্রণ করার এবং শক্তিটাকে ম্যানেজ করার যে স্ট্র্যাটেজিক বা কৌশলগত ভূমিকা, সেটা পালনে সরকার ব্যর্থ হয়েছে, যার ফলে এক ধরনের একটা অস্থিতিশীলতা প্রেক্ষিত রয়েছে। এখানে আরেকটা উপাদান আমাদেরকে না বললেই হবে না, মনে রাখতে হবে। যারা পতিত শক্তি তারা কিন্তু নিষ্ক্রিয় নয় এবং তাদের কিন্তু অর্থ এবং পেশি দুইটারই কোনো ঘাটতি নেই। তো এই যে অস্থিতিশীল প্রেক্ষিত, সেটা সৃষ্টির পেছনে যেমন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বা করতে পারে আরও সামনে নির্বাচনের আগে, সেটা যেরকম অস্বীকার করার উপায় নেই। একই সাথে আমাদের যে পতিত শক্তির পেছনের শক্তির কথাও ভুললে চলবে না, যেটা আমাদের প্রতিবেশী দেশ, তাদের ইতিহাসে সবচেয়ে বড় ডিপ্লোম্যাটিক এবং পলিটিক্যাল পরাজয়, যেটাকে তারা মেনে নিতে পারেনি এই দেশ, সেটা মানার মতো তাদের মানসিকতা নাই। যে কারণে বিভিন্ন ধরনের অপপ্রচারণা থেকে শুরু করে যেই ওই ধরনের অস্থিতিশীলতার উপাদান সেখান থেকে সৃষ্টি হচ্ছে বর্তমান ডিজিটাল ওয়ার্ল্ডকে ব্যবহার করে, সুযোগকে ব্যবহার করে, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থাৎ আপনি আওয়ামী লীগ সরকারের কথা বললেন, ভারতের কথা বললেন, তাদের ষড়যন্ত্র এক ধরনের রয়েছে, সেটি আসলে উল্লেখ করছেন। কিন্তু আমি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আবার একটু ফিরতে চাই। এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেই তো কাজ করতে হবে এবং তাদের উপরেই ভরসা করে আছি আমরা, কিন্তু সুষ্ঠু নির্বাচন কি এরকম পরিস্থিতিতে সম্ভব? না, আমি মনে করি চূড়ান্ত বিবেচনা অবশ্যই বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন নির্ধারিত দিনে হবে, এবার আমরা আশা করব। তবে ঝুঁকি পৃথিবীর যে কোনো দেশের মতো আমাদের দেশের মধ্যেও, এবং এখনকার এই প্রেক্ষিতে আমি আলোচনা করছি আমরা, যে তুলনামূলকভাবে বেশি হবে। সেটি নিরসন করার জন্য দায়িত্বপ্রাপ্ত যে কর্তৃপক্ষ এবং প্রতিষ্ঠানগুলো আছে তাদের মধ্যে যদি সমন্বয় থাকে এবং তাদের যদি সৎসাহস দৃঢ়তা থাকে এবং অঙ্গীকার থাকে, তাহলে আমি মনে করি যে এটা নিয়ন্ত্রণ করা খুব কঠিন কিছু না। যে সম্প্রতি ঘটে গেল, যে চোখের সামনে যে ঘটনা ঘটলো, যে দুইটি সংবাদ মাধ্যমের উপর আক্রমণ, যেটা শুধুমাত্র দুইটি প্রতিষ্ঠানের উপরে বা ছায়ানট এবং উদীচীর উপরে আক্রমণ না, এটা কিন্তু বাংলাদেশের প্রতিটি মানুষের নিরাপত্তার জন্য ঝুঁকিমূলক একটা বিষয়। প্রত্যেকটা মানুষের জীবনে এখন কিন্তু মানুষ ভাবছে আমি নিরাপদ কিনা। তবে আমি মনে করি যে যেই শক্তিগুলোর কথা বলছি তার বাইরে যে বিশাল শক্তি জনগণ এবং রাজনৈতিক শক্তি, যারা এই গত 16 বছর সাফার করেছে, তারা নিজেরাই প্রতিহত করবে বলে আমি মনে করি। এবং জনগণের শক্তি এর সাথে যাদের উপরে দায়িত্ব, প্রাতিষ্ঠানিক অর্পিত দায়িত্ব সমন্বয় করতে পারলে অবশ্যই সুষ্ঠুভাবে নির্বাচনটা আমরা আশা করতে পারি। আসলে জনগণের শক্তি সবচাইতে বড় শক্তি। এই জনগণের মানে হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, সেই টাকাগুলো কিভাবে ফিরিয়ে আনা যায়? আমরা এক ধরনের রেকর্ড করেছি এত স্বল্প সময়ের মধ্যে $234 বিলিয়ন, বছরে $16 বিলিয়ন, বিশাল ব্যাপার। পৃথিবীর বিভিন্ন দেশে অভিজ্ঞতা বলে যে অর্থ পাচার হয় বিভিন্ন দেশ থেকে, তার মাত্র 1% ফেরত আসে, তাও গড়ে 7 থেকে 10 বছর সময় লাগে। অর্থাৎ তার মানে কিন্তু এই বলছি না যে এটা পাচারকৃত অর্থ ফেরত আনা সম্ভব নয়, সম্ভব। এখন বাস্তবতাটা হচ্ছে কেন পাচারকৃত অর্থ ফেরত আনা কঠিন, তার কারণটা হচ্ছে যে অর্থটা পাচার হয়ে গেল আমাদের দেশ থেকে, সেটা আমাদের ব্যর্থতা, আমরা প্রতিহত করতে পারিনি। কিন্তু যে দেশে পাচার হলো তাদেরও ব্যর্থতা, তাদের দেশও কিন্তু আইনগতভাবে এটা অবৈধ, অথচ সেই অবৈধ অর্থ সেই দেশে গিয়ে সেখানে বৈধতা পেয়েছে, লগ্নি হয়েছে এবং সেই দেশের অর্থনীতিতে অবদান রাখছে। তো যার ফলে ওই দেশের আদালত, কিছু দেশের আদালতে এটাকে প্রমাণ করতে হবে যেটা অবৈধভাবে এসছে, তারপরে ফেরত পাঠাবে বাংলাদেশে। অনেক জটিল প্রক্রিয়া। আমি আশাবাদী হতে চাই যে হয়তো স্বল্পমেয়াদে মোটেই না, মধ্যমেয়াদে না, দীর্ঘমেয়াদে হয়তো এই আমাদের পেশেন্স এবং পারসিভারেন্স যদি থাকে তাহলে পাচারকৃত অর্থ ফেরত আনা সম্ভব হবে। কিন্তু আমি এই পয়েন্টে আপনার প্রশ্নে আরও গুরুত্বপূর্ণ যে দিকটার প্রতি দৃষ্টি আকর্ষণ করব, বাংলাদেশ থেকে অর্থ পাচার 5 আগস্ট 2024 বন্ধ হয় নাই।
যে প্রক্রিয়াগুলোতে অর্থ পাচার হয় সেই প্রক্রিয়াগুলোতে চলমান আছে। পাচারকৃত অর্থ যে বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হয় তার সিংহভাগ পাচার হয় যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটার মধ্যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো জড়িত আছে। বর্তমান সরকার তো বটেই, এবং পরবর্তী নির্বাচিত সরকার যদি অঙ্গীকারাবদ্ধ হয় পাচার প্রতিরোধ, তাহলে প্রতিকারের পাশাপাশি বা ফেরত আনার পাশাপাশি আমাদের পাচার প্রতিরোধ করার উপরে বেশি এমফেসিস দিতে হবে বলে আমি মনে করি। নিশ্চয়ই, পাচার তো আসলে দুর্নীতির একটা অংশ, কিন্তু বাংলাদেশে তো রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। একসময় বাংলাদেশকে বলা হতো 3 বারের চ্যাম্পিয়ন দুর্নীতিতে, 4 বারের চ্যাম্পিয়ন, 5 বারের চ্যাম্পিয়ন। এই জায়গা থেকে আমরা হয়তো বা কিছুটা পিছিয়েছি, চ্যাম্পিয়ন নই এখনো, কিন্তু এখনো যে অবস্থা সেটি সন্তোষজনক নয়। তো বাংলাদেশের মানুষ আসলে যেমন বাংলাদেশ চেয়েছিল তেমন বাংলাদেশ কি পেয়েছে? না, দুর্নীতির দৃষ্টিভঙ্গি থেকে তা অবশ্যই না। যে প্রত্যাশা ছিল রাষ্ট্র সংস্কার, নতুন বাংলাদেশ, তার তো অন্যতম জিনিসটি হচ্ছে দুর্নীতি মুক্ত সুশাসিত একটা দেশ। দৃষ্টান্তটা উপর থেকে স্থাপন করতে হবে। আমরা সবাই বলি যে পচন মাথায়, আবার পচন বলি যে সারা দেশে কোথায় ওষুধ দেওয়া হবে। আমরা ওষুধ মাথা থেকে দিতে হবে। রাজনৈতিক দল যদি নিজেরা গণতান্ত্রিক না হয়, নিজেরা যদি দুর্নীতিমুক্ত না হয়, দৃষ্টান্ত স্থাপন করতে না পারে, তাহলে কোন যুক্তিতে আমরা আশা করতে পারি যে তারা দেশে সুশাসন প্রতিষ্ঠা করবে, দুর্নীতিমুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা করবে? অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে বাংলাদেশের বর্তমান যে অবস্থা তা হচ্ছে সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা। তবে ডক্টর ইফতেখারুজ্জামান যে কথাটি বলছেন সেটি হচ্ছে সবার আগে মাথায় ওষুধ দিতে হবে। অর্থাৎ যারা রাজনীতিবিদ রয়েছেন, যারা ক্ষমতাবান রয়েছেন, তাদেরকেই সবার আগে পরিশুদ্ধ হতে হবে, রাজনীতিকে হতে হবে পরিশীলিত। আর তাহলেই ধীরে ধীরে এই বাংলাদেশ সেরে উঠবে, আমরা পাবো আমাদের স্বপ্নের বাংলাদেশ। দর্শক, আজকের মতো বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।